রাষ্ট্রপতিকে ভোটের প্রস্তুতি জানালো ইসি, বিকেল 4টায় সিইসির ভাষণ রেকর্ড। বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি আসন থাকবে, আপিল বিভাগের রায়। এবং 125 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, ঢাকা 11 থেকে লড়বেন নাহিদ ইসলাম। এটি নিউজ দেখছেন। সারা দেশে সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাচ্ছি। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরও অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। যদি উদাহরণ দিই, আমাদের যেই আমরা নিজেরও এটা নিয়ে আন্দোলন করেছিলাম যে 1400 টাকা 2000 টাকা হচ্ছে লাগে চাকরিতে আবেদন করতে, সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় মাত্র 50 থেকে 200 টাকার মধ্যে নিয়ে আসা গেছে। এছাড়াও এরকম আরও উল্লেখযোগ্য আরও অনেক উদ্যোগ, অনেক কাজ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, যেটা বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যে তরুণরা নেমে এসেছিল, জীবন দিয়েছিল, তাদের জন্য তাদের উপকারে আসে। এবং আপনারা দেখেছেন যে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগকর্তা ছিল বিগত এই কিছু সময়ে। আপনারা দেখেছেন যে আমরা 1600 জনেরও বেশি অধিকার একটা নিয়োগ মাত্র 3-4 মাসে সম্পন্ন করেছি, যেগুলো সাধারণত প্রসেসে গেলে 1.5 থেকে 2 বছর লেগে যায়। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করার পর এটা আমাদের কমিটমেন্ট ছিল আমাদের জায়গা থেকে, হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করে যাওয়া। এবং আমি আমার দায়িত্বকালে সর্বোচ্চ সেটা করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি কতটুকু পারিনি সেটা অবশ্যই দেশবাসীর বিবেচনার বিষয়। সেজন্যই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আমাদের গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে সর্বশেষ আপডেট এবং কি কি বাস্তবায়ন করেছি সেটা আপনাদের মাধ্যমে সবাইকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলন। আজকের এই সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সেক্ষেত্রে আপনার জায়গাটা পরিষ্কার করেন, আপনি নির্বাচন করবেন, কোথায় করবেন, কোন দল থেকে করবেন, আপনি ছাড়া মানে কখন পদত্যাগ করছেন, আর অন্য কোনো উপদেষ্টা করছেন কিনা? আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন করার সুযোগ নেই, তো সেক্ষেত্রে তফসিল যেহেতু ঘোষণা হচ্ছে, আপনি কি এর আগে আসলে পদত্যাগ করছেন কিনা? যেহেতু এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে যে কালচারটা ছিল যে সবকিছু ধোঁয়াশা, আপনারা এসেছেন একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিদায় নেওয়ার সুযোগ এসেছে, আপনি নিজে পদত্যাগ করবেন কিনা সেটা আপনার তো বলার ইখতিয়ার, আমাদের জানার অধিকারও আছে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি, তো আমাকে সিস্টেম ফলো করতে হয়। আমাকে যদি আমার
উপর থেকে কোনো নির্দেশনা আছে সেটাকে আমার মেনে চলতে হয়। তো সেই জায়গা থেকে এই বিষয়ে আমি এখন আজকে কিছু বলতে পারছি না। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আর লেনদেন না করি। আর কোনো প্রশ্ন থাকলে এই এতদিন দায়িত্ব পালন করেন, যেহেতু নির্বাচন করেন 2 দিন আগে আপনি এতদিন দায়িত্ব পালনের ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে খুব গুরুত্বপূর্ণ সুখকর ঘটনা আর সবচেয়ে তিক্ত ঘটনা যেটা নিয়ে আপনি হয়তো বিদায় নেবেন, এরকম দিয়ে একটা অভিজ্ঞতা যদি করেন। সেভাবে আসলে ডিস্টিংগুইশ ভাবে চিন্তা করার মতো সময় হয় নাই। তবে এই দায়িত্বে থাকাকালীন অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশে বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগও করেছেন, অনেক সংবাদ মাধ্যমও করেছে, যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। বাক স্বাধীনতা থাকবে এবং সেটার যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে, সদ্ব্যবহারটা নিশ্চিত করে, এটাই আমার প্রত্যাশা থাকবে। এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আপনাদের দিক থেকেও আপনারা করবেন, এটাই প্রত্যাশা থাকবে। মিনিস্ট্রি কেন্দ্রিক অভিজ্ঞতা, যে কয়েকটি মিনিস্ট্রিটাতে দায়িত্ব পালন করছেন সেই কেন্দ্রিক অভিজ্ঞতা, যেহেতু আজকে আপনার উন্নয়নের দৃষ্টি আপনি দিয়েছেন, ভালো মন্দ মিশন যদি বলেন। মিনিস্ট্রি কেন্দ্রিক অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, অনেক কিছুই হয়তো বলা যায় না। তো আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা যেমন আছে। বিগত এই প্রায় 1.5 বছরে আমার মনে হয় যে আমি এর আগের আমার জীবনে প্রায় 25 বছরে যা শিখেছি তা এই 1.5 বছরেই তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি। এটা আমার জন্য একটা লার্নিং প্রসেস ছিল। তবে আমার দিক থেকে আমার উদ্দেশ্য সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য, যতটুকু সময়ের জন্য পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার, সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে, কারণ আপনারা দেখেছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। আমরা জানি যে আপনি ধারণ করে একটি দল গঠন করা হয়েছে, এনসিপি। দল গঠন করার আগে যখন জুলাই আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, আপনি পদত্যাগ করবেন আজকে না হয় কাল, সেটা আমরা হয়তো জানবো। আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই যে যাদের সাথে আপনি একসাথে আন্দোলনে ছিলেন, স্বৈরাচার বিদায় করেছেন, আপনি পদত্যাগ করে কি ওই দলের সাথে কি আপনি নির্বাচন করবেন অথবা অন্য কোনো দলের সাথে ভয় করবেন? এই বিষয়টা আসলে তো ভরসা রাখার প্রয়োজন কেন মনে করছেন? অথবা আপনি এনসিপির সাথে নির্বাচন করবেন, সেটা ঘোষণাতে মানে বিষয়টা স্পষ্ট করবেন কিনা? ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যেই দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরও অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই। দর্শক, সচিবালয়ে বক্তব্য রাখছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন বলে জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা দীর্ঘদিনের প্রথা। সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তাহমিদা বেগম, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমান মাসুদ এবং ইসি সচিব আখতার আহমেদ।
মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার যে সমস্ত বিষয়গুলোকে আপডেট করেছেন তার ভিতরে একটা হচ্ছে ভোটার তালিকা, 2টো ভোট একই দিনে হওয়ার বিষয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন। আজকে বিকাল 4টার সময় স্যারের ভাষণ, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। দর্শক, সারা দেশে এখন নির্বাচনী হাওয়া। রাজনৈতিক দলগুলো থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মিটিং, মিছিল, শোডাউন, উঠোন বৈঠক চলছে। খুলনার দৌলতপুরের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে এবং আমেজ ঠিক কেমন সেখানে জানাবেন? শিমু, দেখুন, নির্বাচনী আমেজ কিন্তু বেশ কিছুদিন ধরেই শুরু হয়ে গেছে। অর্থাৎ বড় যে দুটি দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামের প্রার্থীদের যে প্রাথমিক প্রার্থী মনোনয়ন দিয়েছে, তারপর থেকেই কিন্তু নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। এই নির্বাচনী আমেজের সঙ্গে কিন্তু আজ আরও একটি যুক্ত হয়েছে, অর্থাৎ এনসিপির যে মনোনয়ন ইতিমধ্যে জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিন্তু খুলনারও 2 জন রয়েছে, অর্থাৎ খুলনার যে প্রাণকেন্দ্র রয়েছে, খুলনা 2 আসনে তারা প্রার্থী ঘোষণা করেছেন। সে কারণে নির্বাচনী আমেজ কিন্তু আরও বাড়ছে। আমরা দেখেছি খুলনার যে সমস্ত এলাকা রয়েছে, অর্থাৎ চায়ের দোকান তো রয়েছে, রাজপথে সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। অর্থাৎ তবে একটি বিষয়, এবারে কিন্তু ভোটাররা কিন্তু অনেক হিসাব নিকাশ আগে ভাগেই করে নিচ্ছেন। কারণ তারা বলেছেন যে 17 বছরে কিন্তু তারা অনেক সময় ভোট দিতে পারেনি, তাই এবার যারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন সে কিন্তু কথার ফুলঝুরিতে হবে না, যারা কাজে বাস্তবায়ন করবে সে সমস্ত প্রার্থীকেই কিন্তু তারা ভোট দিতে চায়। আসলে খুলনা নগরী সহ খুলনার যে সমস্ত সমস্যাগুলো, অর্থাৎ আপনি জানেন যে খুলনা নগরী, আমি যেখানে আছি দৌলতপুর এলাকা এবং খালিশপুর এলাকা একসময় শিল্প অঞ্চল ছিল, অর্থাৎ পাটকল ছিল। সেই পাটকলগুলো বিগত সরকারের আমলে বন্ধ হয়ে গেছেন। এখানে যারা ভোটাররা রয়েছেন তারা বলেছেন যে এই পাটকলগুলো বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান যে ছিল সে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু তাদের বিলুপ্তি হয়ে গেছে। এই কর্মসংস্থানের ব্যবস্থা যারা করবেন তাদের কিন্তু এখান থেকে তারা নির্বাচিত করতে চান। অর্থাৎ তারা কিন্তু বলেছেন যে আসলে প্রতিশ্রুতি দেওয়ার সময় অনেকজনই বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখে না। তবে এবার এমন একজনকে নির্বাচিত করতে চান তারা, যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। আসলে সব মিলিয়ে শিমু, খুলনায় একেবারে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রচারণা চলছে। আমার কাছে আপাতত এই ছিল খুলনার দৌলতপুর এলাকা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ অসীম আপনাকে। দর্শক, খুলনার দৌলতপুরের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলসিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকেও। নলসিটিতে আয়েশার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মা মেয়েকে খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যায়। মাস 6 আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ পায় পুলিশ। গত সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসা নওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে খুন করা হয়। এরপর থেকে গৃহকর্মী আয়েশা পলাতক ছিল।
যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে দেওয়ার তথ্য না, আমাদের একদম পরিপূর্ণ যে তথ্য এটা আমরা আগামীকাল ইনশাআল্লাহ ডিসি মহোদয় উপস্থাপন করবেন। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।